এই দুঃখের তাপ আমার পাঁজর পুড়িয়ে দিলে। রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড ত্যাগ করবার জন্য চিঠি লেখেন ভাইসরয়কে। সে সময় অমৃতবাজার সহ বেশ কিছু পত্রপত্রিকায় রবীন্দ্রনাথের এই নাইটহুড খেতাব পাওয়াকে তার ব্যক্তিগত শখের সূত্র ধরে পাওয়া বলে মনে করছিল। মন্টেগুর ডাক খুব বড় ডাক, একথা সভা হইতে সভায়, সংবাদপত্র হইতে সংবাদপত্রে ঘোষণা চলিতেছে, কিন্তু এই ভিক্ষার ডাকে আমরা মানুষ হইব না। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার অশ্বডিম্ব ছাড়া বাস্তবে ইতিবাচক কিছুই প্রসব করলো না। কবির ইচ্ছে, মহাত্মাজি যদি রাজি থাকেন তাহলে তারা দুজনে একসঙ্গে পাঞ্জাবে প্রবেশ করবার চেষ্টা করবেন, তাহলেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে, আর এটাই হবে তাদের প্রতিবাদ। পাঞ্জাবে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশের যখন কেউ এগিয়ে এলো না, একটা লোকও প্রতিবাদ জানালো না, তখন চিরদিন খেতাব বিমুখ রবীন্দ্রনাথ এই নাইটহুড খেতাবটাকে উপলক্ষ করে তার নিজের প্রতিবাদের কথাগুলো জোরের সঙ্গে বললেন। আর কবির মনে হলো এতেই যেন বা তার খেতাবটা একটা সার্থকতা খুঁজে পেল। মহাত্মাজি রাজি হলেন না পাঞ্জাব যেতে। কাল তাই নিজেই গিয়েছিলুম চিত্তরঞ্জনের কাছে। বললুম যে এই সময় সমস্ত দেশ মুখ বন্ধ করে বসে থাকবে, এ অসহ্য, তোমরা প্রতিবাদ সভা ডাকো। আমি নিজেই বলছি যে আমি সভাপতি হব। চিত্ত একটু ভেবে বললে, বেশ, আর কে বক্তৃতা দেবে? আমি বললুম সে তোমরা ঠিক করো। চিত্ত আর একটু ভাবলে বললে, আপনি যদি সভাপতি হন তাহলে বক্তৃতা দেবার আর কাউকে প্রয়োজন পড়বে না, আপনি একা বললেই যথেষ্ট। আমি বললুম তাই হবে, এবার তবে সভা ডাকো। তখন চিত্ত বললে, আপনি একা যখন বক্তৃতা দেবেন, আপনিই সভাপতি, তখন সবচেয়ে ভালো হয় শুধু আপনার নামেই সভা ডাকা। বুঝলুম ওদের দিয়ে কিছু হবে না। তখন বললুম আচ্ছা, আমি ভেবে দেখি, এই বলে চলে এলুম। অথচ আমার বুকে এটা বিঁধে রয়েছে, কিছু করতে পারবো না, এ অসহ্য। আর আমি একাই যদি কিছু করি তবে লোক জড়ো করার দরকার কি? আমার নিজের কথা নিজের মতো করে বলাই ভালো। এই সম্মানটা ওরা আমাকে দিয়েছিল, কাজে লেগে গেল। এটা ফিরিয়ে দেবার উপলক্ষ করে আমার কথাটা বলার সুযোগ পেলুম। 1919 সালের 31শে মে রবীন্দ্রনাথের সঙ্গে এই আলাপচারিতার কথা আমাদের জানাচ্ছেন প্রশান্তচন্দ্র মহলানবিশ তাঁর রবীন্দ্রনাথকে নিয়ে স্মৃতিচারণ গ্রন্থে। কি তারিখটা চেনা লাগছে তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই দিনেই, এই 31শে মেতেই রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড ত্যাগ করবার জন্য চিঠি লেখেন ভাইসরয়কে। নাইটহুড ত্যাগ করার এই চিঠিটি গোটা পৃথিবীর প্রতিবাদের ইতিহাসে একটা উজ্জ্বলতম মাইল ফলক। যে চিঠির প্রতিক্রিয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমল হোমকে লিখেছিলেন, দেশের বেদনার মধ্যে আমরা যেন নতুন করে পেলাম রবিবাবুকে, এবার তিনি একাই আমাদের মুখ রেখেছেন। আজ 2024 সালে দাঁড়িয়ে, আজ থেকে 105 বছর আগে এই ঘটনাটি চলুন শুনে নিই। দেখি আজকের হিংসাদীর্ণ সময়ে অন্যায় অত্যাচারের যে বাস্তবতায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে এই ইতিহাস আমাদের কিছু শেখাতে পারে কিনা, ইতিহাসের পাতা জীবন্ত হয়ে উঠতে পারে কিনা আজকের বাস্তবতায় দাঁড়িয়ে, আর প্রতিবাদ প্রতিরোধের নতুন কোনো ভাবনা, নতুন কোনো শিক্ষা আমরা এই ঘটনা থেকে পাই কিনা। 1910 সালের নভেম্বর মাস, ভারতের নতুন ভাইসরয় হয়ে এলেন লর্ড হার্ডিঞ্জ। চার্লস ফ্রির অ্যান্ড্রুজ তার ঘনিষ্ঠ বন্ধু রবীন্দ্রনাথের সঙ্গে আলাপ করিয়ে দিলেন হার্ডিঞ্জের। 1912 সাল নাগাদ হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করল বসন্ত বিশ্বাস। এই ঘটনার খবর পেয়ে আমেরিকা থেকে রবীন্দ্রনাথ চিঠি লিখলেন জগদানন্দ রায়কে। কাল হঠাৎ সকালে খবরের কাগজে পড়া গেল লর্ড হার্ডিঞ্জের ওপর একজন বোমা ছুঁড়ে মেরেছে। পড়ে আমার মনটা অত্যন্ত পীড়িত মনে হচ্ছে। আমরা মনে করি পাপকে আমাদের কাজে লাগাতে, কাজ তো গোল্লায় যায়, তারপরে সেই পাপটাকে সামলায় কে? ভুরু কোঁচকাচ্ছেন? বিচলিত হবেন না। সশস্ত্র সংগ্রামের পথের প্রতি রবীন্দ্রনাথের বিতরাগ আমাদের ভুলে গেলে চলবে না। 1901 থেকে 1912-13 মধ্যে রবীন্দ্রনাথের জাতীয় আন্দোলন সম্পর্কে ভাবনার আমূল পরিবর্তন ঘটে গেছে। 1908 সালে
পথ ও পাথেয় প্রবন্ধে তিনি সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে লিখছেন, এই প্রকার দুশ্চেষ্টা অনিবার্য পরাভবের মধ্যে লইয়া যাইবেই। মঙ্গলকে সৃষ্টি করিতে হয় তপস্যার দ্বারা, ক্রোধের আবেগ তপস্যাকে বিশ্বাসই করে না। 1915 সালের 16 ফেব্রুয়ারি হার্ডিঞ্জ অ্যান্ড্রুজকে একটা চিঠি লিখে রবীন্দ্রনাথকে নাইটহুড দেওয়ার প্রস্তাবের কথা জানালেন। তিনি লিখলেন, দ্য ভাইসরয় উড বি ভেরি হ্যাপি ইনডিড টু মেক আ রেকমেন্ডেশন ইন দ্য সেন্স ইফ হি থট দ্যাট রবীন্দ্রনাথ উড অ্যাপ্রিসিয়েট দ্য অনার, বাট হি হেজিটেটস টু ডু সো বিকজ হি হ্যাজ জাস্ট আ শেড অফ ডাউট ওয়েদার রবীন্দ্রনাথ উড ডু সো। লর্ড হার্ডিঞ্জের এই দ্বিধা থরথর চূড়ে চিঠি লেখবার কারণ ছিল, রবীন্দ্রনাথ বিদেশি শাসকের হাত থেকে হার্ডিঞ্জের মাধ্যমে এই খেতাব নেবেন কিনা সে বিষয়ে হার্ডিঞ্জ নিশ্চিত ছিলেন না। তাছাড়া রবীন্দ্রনাথের প্রবল আত্মসম্মান সম্পর্কে হার্ডিঞ্জের সম্যক ধারণা ছিল। যদিও অ্যান্ড্রুজ আর হার্ডিঞ্জের মিলিত উপরোধ রবীন্দ্রনাথ ফেরাতে পারেননি। 1915 সালের 3রা জুন পঞ্চম জর্জের জন্মদিন উপলক্ষে নাইটহুডের তালিকায় লেখা হয়, ডক্টর রবীন্দ্রনাথ ট্যাগর অফ বোলপুর, ইন্ডিয়া। সম্মান পাওয়ার পর দেশ বিদেশ থেকে অসংখ্য শুভানুধ্যায়ীর চিঠি রবীন্দ্রনাথের কাছে আসতে শুরু করলো। সে চিঠির উত্তর দিতে দিতে ক্লান্ত রবীন্দ্রনাথ পিয়ারসনকে একসময় বলেই ফেললেন, লেটার লেটার এভরিওয়্যার, নেভার আ টাইম টু থিঙ্ক। সে সময় অমৃতবাজার সহ বেশ কিছু পত্রপত্রিকায় রবীন্দ্রনাথের এই নাইটহুড খেতাব পাওয়াকে তার ব্যক্তিগত শখের সূত্র ধরে পাওয়া বলে মনে করছিল। কিন্তু এই খেতাব রবীন্দ্রনাথের সঙ্গে ব্রিটিশ সরকারের কোনো রকম শখের সূচক হিসেবে এসেছিল এমনটা ভাবা ঠিক হবে না। ব্যক্তিগতভাবে খেতাবের প্রতি রবীন্দ্রনাথের কোনো আসক্তির পরিচয় পাওয়া যায় না, বরং এ সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইউরোপের জাতিরাষ্ট্রগুলির জাতিপ্রেমের বিরুদ্ধে, বিশ্বযুদ্ধের বিরুদ্ধে রবীন্দ্রনাথের লেখনী বারবার সানিয়ে উঠেছে তার বিভিন্ন প্রবন্ধে, বলাকার কবিতাগুলিতে, অন্যান্য লেখায়। এমনকি 1917 সালে সম্ভাব্য মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার সম্বন্ধে ভারতের অধিকাংশ নেতাই যখন আশান্বিত, সে সময় স্বাধিকার প্রমত্ত প্রবন্ধে রবীন্দ্রনাথ স্পষ্ট ভাষায় বললেন, মন্টেগুর ডাক খুব বড় ডাক, একথা সভা হইতে সভায়, সংবাদপত্র হইতে সংবাদপত্রে ঘোষণা চলিতেছে, কিন্তু এই ভিক্ষার ডাকে আমরা মানুষ হইব না। রবীন্দ্রনাথের এই সতর্কবার্তা বাস্তবে পরিণত হলো যখন দেখা গেল মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার অশ্বডিম্ব ছাড়া বাস্তবে ইতিবাচক কিছুই প্রসব করল না। উল্টে রাওলাট আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতবাসীর ওপর নামিয়ে আনলো নৃশংস দমনপীড়ন। দেশজোড়া বিরোধিতার আবহে যখন পাঞ্জাব অগ্নিগর্ভ, ঠিক সে সময় 1919 সালের 10ই এপ্রিল অমৃতসর থেকে পুলিশ গ্রেপ্তার করলো ডক্টর সত্যপাল ও কিচলুকে, আর তারপর তাদেরকে অন্তরীণ করে রাখলো অজানা জায়গায়। এই ঘটনায় আগুনে যেন ঘি পড়ল, উত্তাল হয়ে উঠল পাঞ্জাব। বিদ্রোহ দমন করবার জন্য সেদিন রাতেই ব্রিটিশ সরকার নামিয়ে আনলো মার্শাল ল। দমনপীড়ন চলল চূড়ান্ত পর্যায়ে। আর এই ঘটনার ঠিক 3 দিন পরে ইতিহাসের অন্যতম নারকীয় সেই হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগে 20,000 নিরস্ত্র জনতার ওপর ডায়ারের নির্দেশে গুলি চলল নির্বিচারে। সরকারি হিসেবে 400 জনের কাছাকাছি নিহত ও 1200 জনের কাছাকাছি আহত। বেসরকারি হিসেব মতে এই সংখ্যাটা প্রায় 4 গুণ। বলাই বাহুল্য, এই নারকীয় হত্যাকাণ্ডের খবর গোটা ভারতবর্ষ জুড়ে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েনি। যেটুকু খবর আসছিল সেটুকুতেই কবি ভারী বিচলিত হয়ে পড়ছিলেন। সে সময়ে অ্যান্ড্রুজ আর রবীন্দ্রনাথ ছিলেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথের সঙ্গে পরামর্শ করে 17ই এপ্রিল অ্যান্ড্রুজ দিল্লি চলে গেলেন। তারপর 22শে মে রবীন্দ্রনাথ কলকাতায় ফিরলেন। আর সে সময় তিনি রানুকে একটা চিঠিতে লিখছেন, আকাশের এই প্রতাপ আমি একরকম সইতে পারি, কিন্তু মর্তের প্রতাপ আর সহ্য হয় না। তোমরা তো পাঞ্জাবে আছো, পাঞ্জাবের দুঃখের খবর বোধহয় পাও। এই দুঃখের তাপ আমার পাঁজর পুড়িয়ে দিলে।
পাঞ্জাবের খবর যত বেশি করে আসতে লাগলো, রবীন্দ্রনাথ ততই অসুস্থ হয়ে পড়তে লাগলেন। ডাক্তার নীলরতন সরকার তাকে পরামর্শ দিলেন সম্পূর্ণ বিশ্রাম নেবার। এদিকে ভারত রক্ষা আইনের কবলে পড়ে দেশের নেতারা অধিকাংশই তখন আর কিছু করতে পারছেন না। এই সময়ের কথা প্রশান্তচন্দ্র মহলানবিশ আমাদের জানাচ্ছেন। পাঞ্জাবে যে কাণ্ড ঘটেছে তা নিয়ে সমস্ত ভারতবর্ষের মধ্যে একজন লোকও প্রতিবাদ করবে না, এটা কবির পক্ষে অসহ্য। অ্যান্ড্রুজ সাহেবকে মহাত্মাজির কাছে পাঠালেন এক প্রস্তাব নিয়ে। তখন বাইরে থেকে পাঞ্জাবে লোক প্রবেশ করা নিষেধ। কবির ইচ্ছে, মহাত্মাজি যদি রাজি থাকেন তাহলে দুজনে দিল্লিতে গিয়ে মিলিত হবেন। তারা দুজনে একসঙ্গে পাঞ্জাবে প্রবেশ করবার চেষ্টা করবেন, তাহলেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে, আর এটাই হবে তাদের প্রতিবাদ। এর কয়েকদিন পরের কথা প্রশান্তচন্দ্র লিখছেন। রাতে ভালো ঘুম হলো না, ভোর হয়নি, হয়তো 4টে বাজে। উঠে স্নান করে বেরিয়ে পড়লুম। জোড়াসাঁকোয় গিয়ে দেখি দোতলার ঘরে আলো জ্বলছে। গরমের দিন, দারোয়ানরা বাইরে খাটিয়ায় শুয়ে। তাদের জাগিয়ে দরজা খুলিয়ে উপরে গেলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সিঁড়ির উপরের জানলা দিয়ে দেখলুম বসবার ঘরের উত্তর পূর্বের দরজায় সামনে টেবিলে বসে কবি লিখছেন। আকাশ একটু ফর্সা হয়েছে, কিন্তু ঘর তখনও অন্ধকার। আমি ঘরে যেতেই মুখ ফিরিয়ে বললেন, কি এসেছো? এই বলে আবার লিখতে শুরু করলেন। 2-3 মিনিট, তারপরেই একখানা কাগজ হাতে দিয়ে বললেন, পড়ো। বড়লাটকে লেখা নাইটহুড পরিত্যাগ করবার চিঠি। আমি পড়লুম। আসলে চিরদিন খেতাব বিমুখ রবীন্দ্রনাথ নাইটহুড খেতাবটাকে ব্যবহার করলেন নিজের কথাগুলো বলবার জন্য। পাঞ্জাবে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশের যখন কেউ এগিয়ে এলো না, একটা লোকও প্রতিবাদ জানালো না, তখন রবীন্দ্রনাথ এই নাইটহুড খেতাবটাকে উপলক্ষ করে তার নিজের প্রতিবাদের কথাগুলো জোরের সঙ্গে বললেন। আর কবির মনে হলো এতেই যেন বা তার খেতাবটা একটা সার্থকতা খুঁজে পেল। আর এই ঘটনার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ আপামর বাংলার মানুষকে, ভারতের মানুষকে, পৃথিবীর মানুষকে শিখিয়ে গেলেন প্রতিবাদের নতুন স্বর, নতুন ভাষা, নতুন ভাবনা। আজকে বাংলা ভাবনার এই ভিডিওতে আমরা রবীন্দ্রনাথের এই প্রতিবাদের ভাষাকে সম্মান জানাতে চাই। রবীন্দ্রনাথের রাজধর্ম ও মানবধর্ম এবং রবীন্দ্রনাথের বিশ্বভাবনা নিয়ে 2টি ভিডিও আমরা এর মধ্যেই বানিয়ে ফেলেছি। সেগুলোর লিঙ্কও আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সে ব্যাপারে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত, আপনার মনে হওয়া, এমনকি যদি কোনো সমালোচনা থাকে, যদি কোনো ভাবনা থাকে, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। বাংলা ভাবনা।